তো বলবেনই, তাছাড়া তোমাদের জন্য কিছু মূল্যবান কিছু পরামর্শ, কিছু বক্তৃতা, কিছু বক্তব্য যারা গার্জেনরা এসছেন তাদের জন্য কিছু বলবেন উনি। শ্রদ্ধেয় মঞ্চ বিষ্ট বাংলা সাহিত্যের যে চাঁদের হাট উপস্থিত আছেন, তাদের প্রত্যেককে আমার অন্তরহীন শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে, এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন এবং বহুক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন, তাদেরকে আমার বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলি। এই যে আজকে নব পরিবর্তন ধারা যেখানে অনুষ্ঠান করছে, এটা নতুন নয়, এটা বহুদিনের ব্যাপার, বহুদিন থেকে চলে আসছে। এই নব পরিবর্তন ধারার সঙ্গে সবাই পরিচিত যারা এখানে উপস্থিত আছেন। এবং আমি যতদূর জানি পশ্চিমবঙ্গের মুখে 40,000 স্বনির্মিত স্কুল আছে, নার্সারি, কিন্ডার গার্ডেন। তাদের ছোটো ছোটো ভাই বোনেরা যারা আজকে এখানে পুরস্কার পাবে, তাদের মনে হয় সবাই এসছেন প্রায়, সঙ্গে তাদের বাবা মা অভিভাবক এসছেন। এই যে একটা সারা পশ্চিমবঙ্গব্যাপী যে কর্মকাণ্ড চালিয়েছেন শিক্ষাকে কেন্দ্র করে, শ্রদ্ধেয় জয়দেব ঘোষ, তিনি নিশ্চয়ই সকলের অভিনন্দনযোগ্য। তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। প্রসঙ্গত বলি যে আজকালকার ছেলেমেয়েরা, আমার যেটা মধ্যে অভিজ্ঞতা দেখেছি, এখনকার ছেলেমেয়েরা কিন্তু আগেকার ছেলেমেয়েদের হচ্ছে অনেক বেশি বুদ্ধিদীপ্ত। আমি চালাক চুরির কথা ব্যবহার করছি না, এরা অসম্ভব বুদ্ধিদীপ্ত। প্রসঙ্গত একটা কথা বলি যে আমি একটা ছোট স্কুল আছে আমার, খুব ছোট স্কুল। আমি তো প্রতিনিয়ত প্রায় 40 বছর যাবো সেই স্কুলের সঙ্গে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত দেখি যে এখনকার ছেলেমেয়েরা কী অসম্ভব বুদ্ধিদীপ্ত। আমি ওদের সঙ্গে বন্ধুর মতো মিশি, যদিও আমি সেই স্কুলের হেড টিচার, কিন্তু ওদের সঙ্গে এত বন্ধুর মতো মিশি কারণ আমার নিজের স্বার্থে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি ছেলেমেয়েরা, এখনকার ছেলেমেয়েদের কাছ থেকে। মানে ওরা এত বেশি বুদ্ধিদীপ্ত, এমন আগ্রহে প্রশ্ন করে এবং এমন প্রশ্নের উত্তর দেয় যে মাঝে মাঝে শুনলে আমি অবাক হয়ে যাই। তাই আমি ওদের সঙ্গে বন্ধুর মতো মিশি। এবং আমি একটা ঘটনা বলছি, যেমন ঘটনা শুনলে বুঝতে পারবেন। এই কয়েকদিন আগে একটা ক্লাস 2 এর ছেলে কত বুদ্ধি থাকতে পারে আমাদের সময়, মানে 2 ছেলে কত বুদ্ধি থাকতে পারে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, সেটা বিশু, আমি বিশু তোকে একটা প্রশ্ন করবো। বিশু, হ্যাঁ স্যার বলুন স্যার, বইয়ের না তো? বইয়ের প্রশ্ন খুব পায়। আমি না বইয়ের প্রশ্ন এমনি প্রশ্ন করছি বাইরে থেকে। হ্যাঁ স্যার বলুন, আমি বলে দেবো ঠিক। আমি বিশু, তুই বলতে পারবি অত দুধ ভালো না চা ভালো? দুধ ভালো না চা ভালো? প্রশ্ন করলাম। আপনারা নিশ্চয়ই নানা রকম উত্তর দেবেন, কেউ বললেন দুধ ভালো, কেউ বললেন চা ভালো। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, বিশু বিন্দুমাত্র চিন্তা না করে সঙ্গে সঙ্গে বললো, স্যার বলবো? আমি বল। স্যার, দুধ খেলে ভালো, চা খেতে ভালো। চিন্তা করে দেখুন, দুধ খেলে ভালো, চা খেতে ভালো। দুধ খেলে উপকার হয়, দুধ খেলে শরীরে বল হয় জানে, কিন্তু দুধ খেলে ভালো লাগে না। কিন্তু চা খেতে ভালো লাগে, মা চা খেতে দেন না। এক কথা প্রকাশ হয়ে গেল, দুধ খেলে ভালো, চা খেতে ভালো। আমি হলফ করবো যে এরকম প্রশ্নের উত্তর আমরা দিতে পারতাম না। ও তোর উত্তর শুনে আমার মাথাটা কি বলবো, মাথার ঝিলিক নড়ে গেল। আর একটা ঘটনা বলি, ওই ক্লাস 2 এরই সাবিত্রী বলে একটা মেয়ে আছে। তা সাবিত্রী 3 থেকে স্কুলে আসছে না। তা আমরা খবর নিই, সাবিত্রী কেন আসছে না? তা আমি জিজ্ঞেস করলাম ক্লাসে, সাবিত্রী কেন আসছে না কদিন হলো দেখছি। একটা ছেলে পাশে বলল, আমি জানি না, বলবো? আমি বল কী হয়েছে? তো সাবিত্রী না একটা ভাই হয়েছে। একটু মন দিয়ে শুনুন ব্যাপারটা, সাবিত্রী না একটা ভাই হয়েছে। ও ঠিক আছে, তা তো আসবেই। আর একটা মেয়ে পাশে উঠে বলছে, আমি বলবো? আমি একটা কথা বলি, আমি বল। তো সাবিত্রী না স্যার, ভাইটা পছন্দ হয় না, আমার সঙ্গে দেখা হলো, ওকে বললাম আমি যে কি একটু ভাই হয়েছে, মুখটা কিরম গোমরা দেখলাম। ঠিক আছে, সাবিত্রী 10 দিন বাদে এলো। 10 দিন বাদে সাবিত্রী এলো। আমি সাবিত্রী, শুনলাম তোর একটা ভাই হয়েছে, ভাইটা করতে গিয়ে বলে আমার মা নিয়ে আসছে হাসপাতাল থেকে, ভাইটাকে নিয়ে আসছে। আমি তো আর মিষ্টি খাওয়া আমাদের, মুখটা গোমরা করে, আসা আমার ভাইটা পছন্দ হয়নি। আর কেন? এবারে ভাইটা কালো হয়েছিল, আমার পছন্দ হয়নি। হাত মুখে আমি একটু ইয়াকে করে বললাম, ঠিক আছে ভাই তো কালো হয়েছে, ঠিক আছে, তোর মা তো হাসপাতাল থেকে নিয়ে এসছে, তোর মাকে বল পাল্টে নিয়ে আসবে। সাবিত্রী গম্ভীর হয়ে বলো, স্যার এখন কি আর পাল্টে দেবে? 10 দিন হয়ে গেছে। চিন্তা করে দেখুন,
ঘটনাটা কেন বললাম যে এখনকার কি অদ্ভুত বুদ্ধি, বলে এখনকার 5 দিন 10 দিন হয়ে গেছে। তা আমি বললাম যে এইগুলো আমি ওদের কাছে ঋদ্ধ প্রতিদিন ঋদ্ধ হয়ে ওদের কাছে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। এইগুলো আমার মাথায় ঢুকে যায়। আমাকেও শুনুন, এখানে অনেক সাহিত্যিক বন্ধুরা আছেন, কোনো সাহিত্যিকই ঘরে দরজা বন্ধ করে দেখেন না, তার বাস্তব অভিজ্ঞতা কিছুটা কাজে লাগে। আমরা যেটা দেখি যেটা শুনি সেইগুলো আমার মাথায় থাকে, কখনো লেখার মতো সেইগুলো মধ্যে দিয়ে অন্য একটা লেখা বেরিয়ে আসে। তা এই ঘটনাগুলি আমি একটা লিখেছিলাম কয়েকদিন পরে, সঙ্গে সঙ্গে নয়, 6 মাস পরে লিখেছিলাম। ছোট্ট একটা কবিতা বলছি। কবিতার নাম হচ্ছে বিলের বুদ্ধি। বিলের বুদ্ধি বলে কবিতা, একটু মন দিয়ে শুনুন। আমি হলপ করে বলতে পারি এই কবিতা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। আমার কবিতা শুনে নয়, ওই বিলে নামক একটা 7 বছরের ছেলেটা কি অসম্ভব বুদ্ধি, এই কবিতা শুনলে বুঝতে হবে। আমি যেটা বললাম বারবার বলছি যে এখনকার ছেলে মেয়েদের বুদ্ধিদীপ্তরা শুনলে অবাক হয়ে যাবেন যে এখনকার ছেলে কি অসম্ভব বুদ্ধিদীপ্ত। তা কবিতাটা বলি, ছোট্ট একটা কবিতা, বড় নয়, 8 লাইনের কবিতা। এই কবিতার মধ্যে আমি বলে নিই একটা কিছু ভূমিকা আছে। যেমন ছেলেমেয়েরা জানে, শুনলেন তো, ছেলেমেয়েরা জানে ওদেরকে হাসপাতাল থেকে আনা। ওরা মাঝে মাঝে মাকে প্রশ্ন করে, মা আমার কোথা থেকে এসেছো, মা আমার কোথা পেয়েছো। তা বেশিরভাগ মায়েরাই বলেন যে তোকে হাসপাতাল থেকে নিয়ে এসেছি বা নার্সিংহোম থেকে নিয়ে এসেছি। আবার কোনো মা একটু কায়দা করে বলেন তোকে আমি মেলা থেকে কুড়িয়ে পেয়েছি বা তোকে কলকাতা থেকে কিনে এনেছি। তাই এরকম বলতে গিয়ে একজন মায়ের কি বিপদ হয়েছিল। মায়ের বিপদটা মুখ্য কথা আমি শুনলে বুঝে ছেলে যে অসম্ভব বুদ্ধিদীপ্তরা। আর এই বলতে আরেকটা বিষয় আছে, এই চৈত্র চড়ক হয় না, চড়কটা কখন হয় জানেন কি? চৈত্র মাসে হয়। চৈত্র মাসে চড়ক হয়। দুটো ব্যাপারটা আছে, ছোট্ট কবিতা, ভালো করে শুনুন মন দিয়ে। মাকে ডেকেই বললে সেদিন 7 বছরের বিলে, মাকে ডেকেই বললে সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে মা আমায় এনেছিলে। মুচকি হেসি মা বললেন, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে বিলে, ঠিক চড়ক পুজোয়, ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছে যতই করি মা বাঁদরামি। ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের সেলে সস্তা দামে রিডাকশনেই আনলে কিনে ছেলে। মানে সঙ্গে সঙ্গে ক্যাচ করেছে এই করে চড়ক পুজোয়, ছি ছি এতই কৃপণ তুমি, চৈত্র মাসের সেলে সস্তা সস্তা দামে রিডাকশনই আনলে কিনে ছেলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। এই হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের বুদ্ধিদীপ্তরা। মানে আমাদের জীবন জুড়ে রবীন্দ্রনাথ, আমাদের সব কাজে রবীন্দ্রনাথ ঘুরে ফিরে আসেন। এদের উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ বলে গেছেন, ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি, নন্দনে নিয়েছে সংবাদ, ইহাদের করো আশীর্বাদ। এখনকার ছেলেমেয়েরা সত্যি আশীর্বাদ করার মতো, অত্যন্ত বুদ্ধিদীপ্ত। মানে কি বলবো, মানে কোনো জিনিস দুবার বলতে হয় না, একটা পড়া দুবার বলতে হয় না, একটা গান শেখান, একটা আবৃত্তি শেখান, যে কোনো জিনিস শেখান দুবার বলতে হয় না, একবার শিখিয়ে দিলে ওরা রপ্ত করে নেয়। তাই এদের নিয়ে কি বলে, এদের নিয়ে আমাদের অহংকার করার মতো ছেলে মেয়ে এখন। তাই এদের উদ্দেশ্যেই কবিগুরু বলে গেছেন, ইহাদের করো আশীর্বাদ। কারা আশীর্বাদ করবেন? বাড়িতে আশীর্বাদ করবেন বাবা মায়েরা, স্কুলে আশীর্বাদ করবেন মাস্টারমশাই দিদিমণিরা। এবং আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করবো, যেমন সুযোগ পেয়েছি যারা বিশেষ করে বাবা মায়েরা আছেন, ছেলে মেয়েদের লেখাপড়াটাই সব নয়, পড়াশোনা নিশ্চয়ই দরকার, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু নান্দনিক বৃত্তি আমাদের আছে, কিছু আমাদের সুকুমার বৃত্তি আছে, নাচ গান আঁকা আবৃত্তি অভিনয়, সবাইকে সব শিখতে হবে না। দেখবেন আপনার ছেলে মেয়ের কোনটার দিকে ন্যাক আছে, কোনটা তার ভালোবাসে। আপনার ছেলে যদি আবৃত্তি করতে ইচ্ছা করে তাকে পড়াশোনার সঙ্গে আবৃত্তি শিখুক, কোনো ক্ষতি হবে না। যদি আপনার ছেলে দেখেন গান গাইতে মানে ভালো লাগে, তা গান গাইতে দিন, গানের সঙ্গে যুক্ত করে দিন। পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি একটা যদি সুকুমার বৃত্তি, একটা যদি নান্দনিক বৃত্তি যদি সবসময় নিয়োজিত করে যান, আমি মানে কি বলবো, আমার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি এটি বলতে পারি যে আপনার ছেলেমেয়ে নষ্ট হবে না। যে তার যথেষ্ট কারণ আছে। ধরুন আপনার মেয়ে পড়তে পড়তে বললো মা আমার ভালো লাগছে না, আমি অনেকক্ষণ পড়েছি, এবার আমি একটু গান গাইবো। যদি সে গান শেখে, তাকে আমার হারমোনিয়ামটা নামিয়ে দিলে হারমোনিয়ামটা সে গান নিয়ে বিভোর হয়ে রইলো। গান আর পড়া নিয়ে বিভোর। আপনার ছেলে যদি আবৃত্তি করে, বলে মা আমি এখন আবৃত্তি করি, অনেকক্ষণ পড়েছি, 2 ঘন্টা পড়েছি, একটু আবৃত্তি করি, আপনার ছেলে আবৃত্তির সঙ্গে বিভোর হয়ে থাকবে। আর যদি সেটা না হয়, তখন ছেলে বলবে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর বুঝতেই পারছি বাইরে থেকে ঘুরে আসি মানে ব্যাপারটা খুব ভালো নয়। হ্যাঁ, অনেক মানে কি বলবো, ক্ষতি হওয়ার চান্স থাকে। তাই বলছি যে ছেলে মেয়েদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে একটা যে কোনো সুকুমার বৃত্তিতে নিয়োজিত করে দেন। বিভিন্ন জায়গা থেকে এসছেন, এখন আর গান শেখার জন্য কলকাতায় আসতে হয় না, এখন আবৃত্তি শেখার জন্য কলকাতায় আসতে হয় না। প্রত্যেক আমার গ্রামে গঞ্জে সব জায়গায় নাচের স্কুল, গানের স্কুল, আঁকার স্কুল এসব আছেই।
আর এই ছেলে মেয়েদের যে বুদ্ধির প্রকাশ, বুদ্ধির যে বুদ্ধিদীপ্ততার যে প্রকাশ, তা করার জন্য তো আমাদের নব পরিবর্তন ধারামত্র সংগঠন আছে। সবাই মিলে যদি আশীর্বাদ করে তাহলে আপনার ছেলেরা নিশ্চয়ই একদিন কী বলবো প্রত্যেকটা কুড়ি ফুলের মতো মানে ফুটে উঠবে। শুধু শতফুল বিকশিত হবে না, সহস্র ফুল না, প্রত্যেকটা কুড়ি বিকশিত হয়ে উঠবে। যাই হোক, ছেলেমেয়েরা অপেক্ষা করছে। তোমাদের ছোট্ট একটা কবিতা বলি, এটা অনেক ভালো জানা কবিতা, তবু বলি, এটা আমার জীবনের প্রথম লেখা কবিতা। এটা লিখেছিলাম 1975 সালে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু একবার এটা পুরনো হয়নি। এটা হচ্ছে ছাগলের কাণ্ড। কবিতার নাম কি? ছাগলের কাণ্ড। ছাগলেতে কিনা বলে, কিনা খায় পাগলে, গতবার শীতকালে আমাদেরই ছাগলে ভুল করে ফুল ভেবে এক গোলা উলকে গপ করে গিলে ফেলে মরে পেট চুলকে। তারপরে ঘটল কি বলে দিই সাচ্চা, এবছরে মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চার রূপ দেখে হাসি প্রাণ খুলে রে, গায়ে তার সোয়েটার বোনা সেই উলে রে। এটা মানে আমার প্রথম কবিতা। আসলে কি আমি মানে একটু জীবজন্তুদের নিয়ে লিখতে ভালো লাগে, কারণ যেসব কথা মানুষের মুখে বলা যায় না সেগুলো জীবজন্তুর মুখ দিয়ে খুব সহজেই বলানো যায়। হ্যাঁ, যাই হোক, আর একটা কবিতা বলি, এটা মানে শুনলে অনেক ছেলে রেগে যাবে। কোনো ছেলে আছে, সবাই না, কি হয় আঙুল চষে, আছে না কেউ কেউ এখানে আছে কি কেউ আছে, কেউ আঙুল চষে আছে, কিন্তু আঙুল চষার কি রোগ নয়। হ্যাঁ, আমরা বলি হয়তো আঙুল চষা রোগ, কিন্তু রোগ নয়। তবে এ রোগে কিন্তু কোনো ওষুধ নেই, কোনো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি দোকানে গিয়ে বলেন, বাবা যদি বলেন যে আমার ছেলেটা আঙুল চষা একটা ওষুধ কিন্তু দিতে পারে না। তা আমি আজকে নব পরিবর্তন ধারার অনুষ্ঠানে আপনাকে ওষুধ দিয়ে যাচ্ছি। নিজের বাড়িতে না হলেও আশেপাশের কোনো বাড়িতে কোনো ছেলে যদি আঙুল চষে, তার বাবাকে কানে কানে আমার ওষুধটা বলে দেবেন, পরের দিন থেকে দেখবেন আঙুল চষা বন্ধ। ওষুধটা কি তা আমি কবিতার মাধ্যমেই বলি। কবিতার নাম হচ্ছে আঙুল চষার ফ্যাঁসাল। এটাও একটু কিন্তু মন দিয়ে শুনতে হবে এবং অব্যর্থ কাজে লাগবেই লাগবে। কীভাবে আঙুল চষা চালানো যায়? ক্লাস 1-এর ভোঁদার ছিল আঙুল চষার রোগ। ক্লাস 1-এর ভোঁদার ছিল আঙুল চষার রোগ, তাই নিয়ে তার বাবা মায়ের খুব হতো দুর্ভোগ। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, টোটকা কবিরাজি কোনো কিছুতেই হয়নি সুফল, রোগটা এমন বাজি। বাইরে ঘরে সব সময় ভোঁদা দিন রাতের চুস্ত আঙুল, কখনো ডান কখনো বাঁ হাতে। 3 মাস পর হঠাৎ সেদিন কলেজ স্ট্রিটের মোড়ে দেখা হতেই ভোঁদার বাবা হাতটা আমার ধরে বললো, দাদা কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে? আমার ভোঁদার আঙুল চষার রোগ গিয়েছে সেরে। কেমন করে বলছে শুনুন, আমরা সবাই মিলে অনেক ভেবেই প্যান্টগুলোর দিলাম করি ঢিলে। পরলেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে, অমনি ভোলা চেপে ধরে 2 হাতে 2 পাশে। এইভাবে পেয়ে ঘুরে ফেলে ওঠে নামে ছোটে, ফলেই আঙুল চষার সুযোগ পায় না সে আর মোটে। তাই এই কবিতা যখন লিখেছিলাম তখন আমার এমনি তো আনন্দ হয়, কিন্তু আমার একটা নিজে খুব চালাক মনে হচ্ছে যে আমি কত চালাক, আমি কি সুন্দর এই ছোটো ছোটো ছেলে মেয়েদের জব্দ করলাম। কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, আমরা কিন্তু ওদের চেয়ে অনেক বোকা। আমি যদি আপনাদেরকে বলি, ধরুন 1950 সালের একটা ছোটো বাচ্চা আর 2013 সালের একটা শিশু, অনেক তফাৎ, মানে অনেক তফাৎ। বিজ্ঞানও স্বীকার করবে ওদের আইকিউ ক্যাপাসিটি, ইন্টেলিজেন্ট কোশ্চেন ক্যাপাসিটি অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি, ওরা আমাদের চেয়ে অনেক অতিরিক্ত। তা আমি নিজে খুব চালাক মনে করেছিলাম যে কিছু জব্দ করলাম, কিন্তু আমরা বড়রা যে ওদের কাছে কত বোকা আছে সেইটা কদিন আগে প্রমাণ হয়ে গেল। কদিন আগে বর্তমানে মেমারি বলে একটা জায়গা আছে, হয়তো মেমারি যেগুলো আসতে পারে, সেই মেমারিতে একটা শিশু উৎসব হয়েছিল, ওখানে আমি আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম কবিতা পড়ার জন্য। প্রায় 8 ঘন্টা কবিতা পড়েছি, তার মধ্যে আমন্ত্রণের খাতাটাও ছিল। আমার কবিতা পড়া হয়ে গেছে, আমি অফিসে বসে চা খাচ্ছি। হঠাৎ দেখি না 7-8 বছরের ছেলে গুটি গুটি পায়া হাসতে হাসতে আমার কাছে আসছে, বলে কাকু আমিও না আঙুল চুষি। বলে কাকু আমিও আঙুল চুষি। এমন ভালোই হলো, তোমার মা তো সঙ্গে আগে বুঝতে পারছি, আর তোমার কাল থেকে আঙুলটা বন্ধ হয়ে যাবে। আপনারা শুনলেন না অবাক হয়ে যাবেন, ছেলেটা মুহূর্তে গম্ভীর হয়ে গেল, কাকু তুমি নিজেকে খুব চালাক মনে করো না? আমি কেন, কী হয়েছে? শোনো আমি তোমার চেয়েও বেশি চালাক, আমার মা আমার যতই প্যান্ট ঢেলে করে দিক আমি আঙুল আমি ঠিক চুষবই। আমি সে কি তোমার তো বিপদ হয়ে যাবে? না না কিচ্ছু বিপদ হবে না কাকু, তুমি শোনো না আমি কী বলছি। আমি বলো, তুমি বলো কী বলছো।
বলে তোমার কবিতা শুনে না আমার মা না আজকে রাত থেকে আমার সব প্যান্ট ঢেলে করেছিল, আমার কোনো দুঃখ নেই। আমি কালকে সকাল থেকে প্যান্ট ধরে ধরে দোকানে যাবো, বাজারে যাবো, স্কুলে যাবো, আমার কষ্ট নেই। আসলে কাকু জানো তো, আঙুল তো আমি সবসময় চুষি না, এটা নেশা হয়ে গেছে। মাঝে মাঝে এমন আঙুল চুষতে ইচ্ছে করে তখন হাতটা আমার সচ্ছল কাঁপে। ঠিক আছে, প্যান্ট ধরে যাবো, যখন আমি দেখবো আমার হাতটা খুব সচ্ছল কাঁপছে, আমি তখন আশেপাশে একটা ভালো জায়গা থেকে বসে পড়বো, বসে মনের সুখে আঙুলটা চুষে নিয়ে তারপর আবার প্যান্ট ধরে চলে যাবো। তা আমি বললাম, ভাই আমি তোমার কাছে হার মানছি, আমি যদি আগামী বছর এখানে আসি তোমার বসে আঙুল চুষে আমি ওষুধ করে নিয়ে আসবো একটা, তখন হয়তো শুয়ে শুয়ে আঙুল চুষবো। সেই বারবার ঘুরে ফিরে কবিগুলোকে আমি আসতে হচ্ছে এগিয়ে হাতে। আমি বলার কারণটাকে, আমি কবিতা বলে নিচে নেমেছি 10 মিনিটও হয়নি, 10 মিনিটের মধ্যে চিন্তা করে নিয়েছে যদি আমার মা সত্যি হচ্ছে আমি না আমার প্যান্টগুলো ঢিলে বলে আমি কী করবো। মানে এত বুদ্ধি এখনকার ছেলে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি কি বলবো, আমি বললো সেই কবিগুলিতেই আসি যে এদেরকে আশীর্বাদ করতে হবে, এবং আমি আজকে এখানে আমার আশীর্বাদের কোনো মূল্য আছে কিনা জানি না, তবুও আশীর্বাদ করছি প্রত্যেকটা শিশু যারা এখানে উপস্থিত আছে, যারা আসতে পারেনি তারা প্রত্যেকে ফুলের মতো ফুটে উঠুক, তাদের সৌরভে আমাদের শুধু পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ কী বলবো মুগ্ধ হয়ে যাবে এদের সৌরভে, মানে মুগ্ধ বিমোহিত হয়ে যাবে। এদের খবর গোটা পশ্চিমবঙ্গের লোক জানবে, গোটা ভারতবর্ষের লোক জানবে। আমি এই কামনা করি এবং আপনার সকলের দীর্ঘায়ু কামনা করি, সবাই ভালো থাকুন। আমি একটা সেই কথা নেই, ঢেকি স্বর্গে গেল ধান মানে, তা আমি আর একটা কবিতা দিয়ে আমি শেষ করবো। এই কবিতাটা মানে আজকের এই যারা অনুষ্ঠানের আয়োজক নব পরিবর্তন ধারা তাদের উদ্দেশ্যেই লেখা। দেখি কেমন লাগে, যদি ভালো লাগে হাতটা দিয়ে দেবেন, যদি ভালো না লাগে হাতটা দিতে হবে না। ভরিয়ে হৃদয়ে ভালোবাসা দিয়ে ছড়িয়ে শিক্ষা প্রীতি, ভরিয়ে হৃদয়ে ভালোবাসা দিয়ে ছড়িয়ে শিক্ষা প্রীতি, নব পরিবর্তন ধারা তাদের ছড়াচ্ছে সংস্কৃতি। ঢেলে ভালোবাসা সুখে দুঃখে বুকে, জেলে আলো আশা ম্লান মুখ মুখে, কাটিয়ে আধার বিঘ্ন বাধার, জয় করে ভয় ভীতি, নব পরিবর্তন ধারা তাদের ছড়াবে সংস্কৃতি। বেশ কিছুদিন যাবৎ এখানে হইচই হাসি হুল্লোড়ে, কত না সবুজ অবুজ প্রাণেতে তৃপ্ত তুফান তুল্য রে, মিলন মেলাতে খুশির খেলাতে নাওয়া খাওয়া এরা ভুলল রে, মত্ত মাতাল চিত্ত চাতাল শিক্ষা দোলায় দুল্ল রে, সকলের মন জয় করে নেওয়া এদের রেওয়াজ রীতি, নব পরিবর্তন ধারা তাদের ছড়াবে সংস্কৃতি। পার হয়ে বাঁধা বিঘ্ন বিপদ প্রচুর প্রাণীর স্পর্শতে, প্রীতির দোলাতে দুলিয়ে হৃদয় ভুলিয়ে খুশি ও হর্ষতে, নিয়ে সকলেরই অশেষ আশিস শুভেচ্ছা পরামর্শতে, জানিয়ে রাখি এগিয়ে যাবে প্রতিদিন মাস বর্ষতে। আরো দূরে দূরে পড়বে ছড়িয়ে এর প্রিয় পরিচিতি, নব পরিবর্তন ধারা তাদের ছড়াবে সংস্কৃতি, নব পরিবর্তন ধারা তাদের ছড়াবে সংস্কৃতি, নব পরিবর্তন ধারা তাদের ছড়াবে সংস্কৃতি। নমস্কার।